এই দোকানদার বন্ধুদের পক্ষ থেকে এখানে বলা হয়েছে এখানে একটা টয়লেটের এই ধরনের কমপ্লেক্স করার জন্য ল্যাডের টাকা আমার নিজের টাকা নয়, আপনাদের এই ট্যাক্সের টাকা আমাদের মাধ্যমে খরচ হয়। এটা মাথায় রাখবেন। আমি আমার বাড়ি থেকে 60 লাখ 70 লাখ টাকা এনে দিচ্ছি না, বা মমতা ব্যানার্জি নিজের গাঁট থেকে দিচ্ছে না, ও টাকাটা আপনাদেরই ট্যাক্সের টাকা, শুধু খরচের মাধ্যম আমি এতটুকুই। কথা বলে কোথায় করলে সুবিধা হবে আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে এই ব্যবস্থাটা আমি করে দেব। বলা আছে 10 পয়সা আমার লাগবে না, কিন্তু কাজটা আমি বুঝে নেব, না হলে কাজ কোথায় টাইট দিতে হয় আমি টাইট দিয়ে দেবো। ভাঙড়ের কিভাবে সুনাম করব সেটা আমরা মাথায় নিয়ে বেশি চলতে হবে। আমি এখানে বক্তব্য দিচ্ছিলাম, আমাকে এই দোকানদার বন্ধুদের পক্ষ থেকে এখানে বলা হয়েছে যে এখানে একটা কি বলো ওটাকে টয়লেটের এই ধরনের কমপ্লেক্স করার জন্য আমার ল্যাডের টাকা থেকে আমি এখানে দাঁড়িয়ে বলছি, এটা তো আমার নিজের জায়গা না, হিটকোর জায়গা দেবে কি বলতে পারছি না, আমি কথা বলবো হিটকোর দরকার লাগলে আমার ল্যাডের টাকা থেকে। এটা সমস্যা অনেক কিছু জানেন, আমার তো করার ইচ্ছা আছে, আমি তো জমা দিয়েছি কি কি করতে চাইছি, আমার 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 তো ইচ্ছা আছে, আমি করতে চাই। কারণ এই টাকাটা আপনাদেরকে জানিয়ে রাখি, 60 লাখ টাকা করে বছরে দেওয়া হয়, 60 লাখ 60 লাখ। আমি পশ্চিমবাংলার বিধানসভাতে মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট বলেছিলাম যে 2010-11 সালে বামেদের আমলে 60 লাখ টাকা হয়েছে, তারপর আর টাকা বাড়েনি, আমাদের টাকাটা বাড়ানো হোক। বলে না, একা কি করতে পারে, একা অনেক কিছু করতে পারবে যদি লক্ষ্য ঠিক থাকে। তো আমি বলার পরে মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা করে প্রতি বছরে বাড়িয়েছেন, আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে, বাড়িয়েছেন। আমরা তো টাকাটা নিয়ে আর ঘরে চলে যাব না, কাজ হবে। কাজটা কি হবে, আমার হাতে কিন্তু 70 লাখ টাকা 70 পয়সা আমার হাতে থাকে না, এটা আপনাদের জানে রাখা দরকার। আমাকে কি করতে হয়, যেটা কাজ করব সেটা আমি ডিস্ট্রিক্টে প্ল্যানিং অফিসার আছে তাকে আমি জমা দিতে হবে, সেটা এখানে আসে, কোনোটা পঞ্চায়েত সমিতি, কোনোটা পঞ্চায়েতে, কোনোটা জেলা পরিষদের মাধ্যমে কাজ হবে। এবার পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, জেলা পরিষদ কাদের হাতে ভাই? শাসকের হাতে। নওশাদ সিদ্দিকীর কাজটাতে এমনিতেই ঢিলে করতে হবে, নওশাদ সিদ্দিকীর কাজ ওইদিকে ঢিলে করব, আর স্টেজে এসে বলবো নওশাদ সিদ্দিকী কী করেছে একটু বলুক। আমার হাতে তো কাজে দায়িত্ব নাই যে আমি নিজে তো করতে পারবো না, আমি দেখিয়ে দেবো যে এখানে এখানে এটা করতে হবে। আমার অসুবিধে কী আছে ভাই? আমার ওখানে কাটমানি খাওয়ারও দরকার নেই, 20% 30% করে কাটমানি বেরিয়ে যায় অনেকে। আমার বলা আছে যতটুকু কাজ করতে পেরেছি, আর যারা কন্ট্রাক্টাররা নিয়েছেন কাজ, বলা আছে 10 পয়সা আমার লাগবে না, কিন্তু কাজটা আমি বুঝে নেব, না হলে কাজ কোথায় টাইট দিতে হয় আমি টাইট দিয়ে দেবো। কিন্তু কাজ করতে দেওয়া হচ্ছে না। তারপরেও এখানকার বাজার কমিটির যে সমস্যা সেটা মাথায় রাখছি, বাজার কমিটি যারা দায়িত্বশীলেরা আছে দরকার লাগলে আমি আরেকবার বসবো, কোথায় করলে সুবিধা হয় মানুষের স্বার্থে, ভাঙড়বাসীর স্বার্থে। ল্যাডের টাকা আমার নিজের টাকা নয়, আপনাদের এই ট্যাক্সের টাকা আমাদের মাধ্যমে খরচ হয়, এটা মাথায় রাখবেন। আমি আমার বাড়ি থেকে 60 লাখ 70 লাখ টাকা এনে দিচ্ছি না, বা মমতা ব্যানার্জি নিজের গাঁট থেকে দিচ্ছে না, ও টাকাটা আপনাদেরই ট্যাক্সের টাকা, শুধু খরচের মাধ্যম আমি এতটুকুই। কথা বলে কোথায় করলে সুবিধা হবে আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে এই ব্যবস্থাটা আমি করে দেব। আমার কি মনে হয় জানেন, এটা যদি যে অনেক বড় বড় কথা বলে স্টেজে বেড়ায় তার কাজ হবে আমার প্ল্যান জমা দেওয়ার আগেই তাদের জেলা পরিষদের মাধ্যমে এখানে একটা দোতলার টয়লেট কমপ্লেক্স বানিয়ে দিক, তাহলে জানবে লড়াইটা এখানে হবে। দেখবো তাহলে আমি জমা দেওয়ার আগে আশা করব টয়লেট কমপ্লেক্সের জন্য তারা জায়গাও চিহ্নিত করে বানিয়ে দেবে, তাহলে এই লড়াইটা আমাদের মধ্যে হোক। এই লড়াই করবে না, ভাঙড়ের মানুষ উন্নত হোক এরা চাইবে না, ভাঙড়ে নতুন দুটো বাস রুট হোক এরা চাইবে না, ভাঙড়ে এই বেঁওতা থেকে মানুষ যদি ব্লকে যায় সময় যাচ্ছে, অর্থ ব্যয় করে অনেক ঘুরে যেতে হচ্ছে, ওখানে একটা যদি বাস রুটের ব্যবস্থা করা হয় এটা ওরা চাইবে না। এরা বরঞ্চ কি চাইবে, এদের কাছ থেকে কিভাবে টাকা তুলবো, তোমার জমি কিভাবে আমি দখল করে নেব, তুমি হসপিটালে এখানকার সরকারি হসপিটালে পরিষেবা পাবে না, বেসরকারিতে কিভাবে পাবে, বেসরকারির মালিকের সাথে কিভাবে যোগাযোগ থাকবে, বা কথা কিভাবে শোষণ করবে, এটা চাইবে। এদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিসর্জন দিতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে হারাতে হবে। কটা বাজে দেখো তো,
বাবা, আর 2-5 মিনিট বলে শেষ করে দেবো, হ্যাঁ, কারণ অনেক রোদ, অনেকই কষ্ট হচ্ছে, অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন। আচ্ছা, আর একটা কথা আমাকে অনেক আগে বলেছিল, সেটা হচ্ছে এখানে একটা হাই মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার অনেক প্রপার্টিও নাকি শুনছি আজকাল বেদখল হয়ে যাচ্ছে। আমি কাগজ খুঁজছি, আমি কাগজ পাই, সেই জমিতেও নাকি বেদখল হয়ে প্রমোটিং হওয়ার অপচক্রান্ত চেষ্টা চালাচ্ছে। সেটাতেও কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে এসে লড়াই করে শিক্ষা প্রতিষ্ঠানে জায়গা বাঁচাতে হবে। আসবেন তো নাকি ভাই? আসবেন তো নাকি? কারণ অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। কার জমি যাচ্ছে অবৈধভাবে, দলিল অবৈধ করে, কারো জমি যদি বিক্রি করে দেয়, সেও যদি আমার সাথে যোগাযোগ করে, তার পাশেও আমি দাঁড়াবো। হচ্ছে এই অন্যায় কাজ। বিএলআর অফিসগুলো ঘুঘুর ভাষা। আমি বিধানসভায় বলেছিলাম, মেনশন করেছিলাম ভাঙড়কে নিয়ে স্পেশাল করে, যে ভাঙড়ের বিএলআর অফিসগুলোতে ঘুঘুর ভাষা হয়ে যাচ্ছে। ওখানে সাধারণ মানুষ গিয়ে পরিষেবা পাচ্ছে না, কিছু দালাল ছেড়ে রাখা হয়েছে। সেই দালালদের না ধরলে আপনার সমস্যার সমাধান হবে না। সেই দালাল বেশি টাকা নিচ্ছে, রাতের অন্ধকারে আপনার জায়গার পর্চা অন্যের নামে হয়ে যাচ্ছে, ফেক দলিল হয়ে যাচ্ছে। এ কথাগুলোও কিন্তু আমি বিধানসভায় আপনাদের জন্য বলেছি। আর আমার ওপরে এত রাগ কেন? এরা দেখবেন যত না বেশি শুভেন্দু অধিকারী মহাশয়ের নামে বলে, তার থেকে বেশি আমার নামে বলে। শুভেন্দু অধিকারী মহাশয় তো প্রধান বিরোধী দলনেতা, প্রধান বিরোধী দল তো ওদের বিরুদ্ধে বেশি বলবে না, বলবে আমার বিরুদ্ধে। কারণ আমি তো মানুষের ছোট ছোট সমস্যাগুলোকেও ওখানে তোলার চেষ্টা করি, যে আমাদের ভাঙড় বিধানসভার মানুষ যেখানে সাফার হচ্ছে, যেটা সমস্যা হচ্ছে, সেটাকে তুলে ধরার চেষ্টা করি। তুলে ধরলি তো ওখানে উত্তর দিতে পারে না, ফলে ওর মুখটাকে বন্ধ করতে হবে, আর না হলে ডিস্টার্ব করতে হবে। এ কাজে নিয়োজিত আছে তারা। তারপরেও বলবো যে সংকল্প নিয়ে রাজনীতির ময়দানে এসেছি। ক্ষমতা দখল এক বড় উদ্দেশ্য নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তন করাই আমাদের প্রধান লক্ষ্য। সেই কাজে আমরা নিয়োজিত আছি। ক্ষমতা থাকলেই হবে এরকম কোনো ব্যাপার নয়। ক্ষমতা থাকলে সহজেই সমাজ পরিবর্তন করে দেওয়া যায়, ক্ষমতা নাই, ধীরে ধীরে হবে, কিন্তু মানুষকে সচেতন করতে হবে। তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করব, সৌজন্যতার রাজনীতি করুন। কার যে দল ভালো লাগছে করুন, কিন্তু দিনের শেষে আপনি প্রতিবেশী, দিনের শেষে আপনি ভাঙড়ের মানুষ, এটা মাথায় রেখে রাজনীতি করুন। আচ্ছা, আপনারা দেখেছেন অনেক সময়, বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখেছেন। গত বছরে বিধানসভার মধ্যে শুভেন্দু অধিকারী মহাশয়কে ডেকে মমতা ব্যানার্জি চা খাওয়ালেন। আমরা পেপার পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে কি দেখলাম? এক টেবিলে সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি, কুণাল ঘোষদের মতো নেতারা বসে আছে। আবার কি দেখলাম? দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, সুকান্ত মজুমদাররা এক জায়গায় বসে কেক কাটছে। আমার প্রশ্ন, তারা যদি এক জায়গায় বসে কেক কাটতে পারে, এক জায়গায় যদি এসি ঘরে বসে থাকে, বসে চা খেতে পারে, তাহলে হাতি চালাতে কেন? বিভিন্ন রাজনৈতিক দলের যারা যে দল ইচ্ছা করছে করুক, তারা কেন এক জায়গায় বসতে পারছে না? শুভেন্দু অধিকারী মহাশয় মমতা ব্যানার্জির সাথে সম্পর্কে অনেক কথা বলেন, আবার মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী সম্পর্কে অনেক কথা বলেন। দিলীপ ঘোষ অভিষেক ব্যানার্জির সম্পর্কে বলছেন, অভিষেক ব্যানার্জি অধীর রঞ্জন চৌধুরীর সম্পর্কে বলছে, মোহাম্মদ সেলিম ফিরহাদ হাকিমের সম্পর্কে বলছে, সুজন চক্রবর্তী আপনার শোভনবাবুর সম্পর্কে বলছে। ওরা কিন্তু অনেকের বিরুদ্ধে বলছে, কিন্তু বলাটা কি হচ্ছে? মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে। আর আমরা যারা বুথ স্তরে রাজনীতি করছি, তারা এতটাই তাদের ভালোবাসায় আমরা হয়ে যাচ্ছি, এতটাই অনুপ্রাণিত হয়ে যাচ্ছি, আমরা মিডিয়ার মাধ্যমে বলছি না, আমরা সরাসরি হাতাহাতি লড়াইয়ে জড়িয়ে পড়ছি। আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর হাতাহাতি লড়াই হতে? একটু আওয়াজ দেবেন ভাই। কোনোদিন দেখেছেন অভিষেক ব্যানার্জির সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে? কোনোদিন দেখেছেন মোহাম্মদ সেলিমের সাথে ফিরহাদ হাকিমের লড়াই হতে? বা বড় বড় নেতাদের মধ্যে কারোর সাথে হাতাহাতি লড়াই হতে? কোনোদিন দেখিনি। না দেখাটাই কাম্য, আমরা দেখতেও চাই না ওই দিন। কিন্তু আমরা কি দেখেছি? যে তারা যে লড়াইটা করে মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে। তাই আজকে আপনাদের এখানে বিভিন্ন রাজনৈতিক দলের এখানে কর্মী সমর্থকরা আছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আপনার ওপর নেতৃত্বরা যখন শান্তির কথা বলে, আপনার ওপর নেতৃত্বরা যখন এসি ঘরে বসে ভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে চা খেতে পারে,
তাহলে আপনারা বুথের স্তরে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছেন কেন? দিনের শেষে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? বুথের লোকেরা। তাই এখানে আইএসএফের যারা নেতৃত্বরা আছে, ওই সমাজ ব্যবস্থা আপনাদের দ্বারাই গড়ে তুলতে হবে। আমি বিশ্বাস ভরসা করি আপনারাই পারবেন। যে ওরা ইট ছুটতে ছুটতে বৃথা হয়ে যাবে, আপনারা গোলাপ দিতে দিতে হাঁপাবেন না। একটা সকাল আসবে, সেই সকালের অপেক্ষায় আমরা আছি। আইএসএফের পক্ষ থেকে ভিন্ন রাজনৈতিক নেতাদেরকে গোলাপ দিতে দিতে থাকবে। একটা সময় আসবে, ভিন্ন রাজনৈতিক দলে যারা ইট ছুটছিল ইটকে ফেলে দিয়ে তারাও গোলাপ নিয়ে আপনারা সামনে দাঁড়াবে। ওই সমাজ ব্যবস্থা আমাদের গড়তে হবে। কাকে মারছেন? কে সে? আপনার পাড়া প্রতিবেশী। সকাল বিকেল আপনাদের সাথে দেখা, তার সাথে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছেন। কার জন্য? সে কিন্তু এসি রুমে বসে আপনার বড় নেতার সাথে গল্প করছে। তাই আপনাদের অনুরোধ করব, সৌজন্যতার রাজনীতি করুন। মারামারি হানাহানি বর্জন দিয়ে দিনের শেষে ভাঙরবাসী, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করুন। দ্বিতীয় কথা, আপনাদের কাছে তিনটে আমি প্রস্তাব রাখবো আজকে। দ্বিতীয় কথা, আপনাদের কাছে আপনাদের ছেলে মেয়েগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। অর্থের অভাবে কারো ছেলে মেয়ে না পড়াশোনা বন্ধ হয়ে যায়। প্রয়োজনে আপনাদের বিধায়ক, আপনাদের ছোট ভাই আমি আছি, আমি দায়িত্ব তুলে নেব। কারো অর্থের অভাবে না পড়াশোনা বন্ধ হয়ে যায়। আজকে আমরা পড়াশোনা কম করেছি বলেই আমাদেরকে যেটা বোঝাচ্ছে আমরা বুঝে নিচ্ছি। আপনার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে দেখুন না কি কি আছে। সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারাটা দেখুন না, ওখানে আপনার মৌলিক অধিকারের কথা বলা আছে। এক ভাই আমার এক্ষুনি বলছিলেন না যে আমাদের পাকা ঘর চাই, বলেছেন তো, বাস্তব কথা। ওই ভাই পাকা ঘর পাওয়ার যোগ্য দিচ্ছে না বলি তার ক্ষোভের কথা বলেছে। আপনাদের বলি, সংবিধানের ধারাতে দেখুন, বাসস্থানের দায়িত্ব কে নেবে? সরকারকে নিতে হবে। আর আজকে আমরা কি দেখছি? আবাস যোজনায় যার যত বড় বাড়ি লিস্টে তার তত প্রথমে নাম, যার কাঁচা বাড়ি সে তার লিস্টে নাম খুঁজে পাচ্ছি না। তো আপনাদের বলছি এগুলো জানতে হবে। সংবিধান আপনাকে আমাকে যে মৌলিক অধিকারগুলো দিয়েছে তার মধ্যে একটা মৌলিক অধিকার হচ্ছে বাসস্থানের অধিকার। আপনি যে বাড়ি পাচ্ছেন না, আপনার কাঁচা বাড়ি আপনি বাড়ি পাচ্ছেন না, সেটা আপনাকে সরকারকে প্রশ্ন করতে হবে। আপনি বলুন যে 12 বছর শাসন কার্য আপনারা পরিচালনা করছেন, এক কত রক্তদাতা হয়েছে গো? এই কত রক্তদাতা হলো? বাকি কাজ চালাতে বলো, একটু তাড়াতাড়ি বলো, আমার কথা বলো, গিয়ে বলছে আরে করতে বলছে, বলে লাইনে অনেক দাঁড়িয়ে আছে, 220 জন হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, বলো একটু তাড়াতাড়ি নিতে। তো আপনার ভাই, তুমি একটু বসো, একটু সাইড হয়ে দাঁড়াও। তো আপনি বাড়ি, কাঁচা বাড়ি, আপনাকে তো বাড়ি দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। আপনি বরঞ্চ প্রশ্ন করুন যে আজকে 12 বছর তুমি রাজ্য পরিচালনার দায়িত্ব আছে, এখন আমার কাঁচা বাড়িটা পাকা হলো না কেন? উল্টে কি হচ্ছে? আপনাকে আমাকে বলছে তোকে বাড়ি দেব, আমার ঝান্ডা ধর মিটিংয়ে চ। আপনাদের বলে রাখি, সংবিধান সম্পর্কে যদি আপনারা সচেতন হতেন, আপনারা যদি আপনার অধিকার সম্পর্কে সচেতন হতেন, এ কথা বলার সাহস পেত না। আপনাকে উল্টে বলার দরকার যে তুমি সংবিধানের শপথ গ্রহণ করেছো, তুমি রাজ্য পরিচালনার দায়িত্ব নিয়েছো, তুমি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছো। কি জন্য? যে আমার আর 5টা কাজের সাথে আমার কাঁচা বাড়ি আমাকে পাকা বাড়ি দেওয়ার জন্য। কিন্তু এখনো দিতে পারলে না কেন? এর জবাব দাও। সময় এসেছে আমাদেরকে উল্টে প্রশ্ন করতে হবে যে আমার কাঁচা বাড়ি কেন এখনো পাকা হলো না। তার পরিবর্তে আমরা কি বলছি, বা আমাদেরকে কি বলছে, তুমি যদি না আমার মিটিংয়ে যাও তোমাকে আমি পাকা বাড়ি দেব না। এটা বলার রাইট নেই ওদের। যে বলে তার রাইট নাই। অধিকার আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে, কিন্তু মৌলিক অধিকার সম্পর্কে আমি অকিবাহল না, আমি জানি না আমার অধিকারগুলো কি কি। সেই জন্য বলছি ভাই, আমাদের আমরা যে জায়গায় সাফার করছি, আমাদের সন্তানগুলো না সাফার করে, সেই জন্য সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। তারা জানতে পারবে, তারা আপনাদেরকে বলবে। আপনাদের এটা বলে রাখি, কারো অর্থের অভাবে না কারো সন্তানের পড়াশোনা বন্ধ হয়, আমাদেরকে বলবেন, আমরা সহযোগিতা করব। এটা শুধুমাত্র আইএসএফ বা সাধারণ কর্মী নয়, এমনও আছে তৃণমূল ভক্ত, তৃণমূলকে ভালো লাগে, আইডিওলজিকে ভালো লাগে, তৃণমূল করে, তাদের সন্তানেরও যদি অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায়, তাদেরকেও বলছে এটা গোপনে আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের পরিচয় গোপনে থাকবে, আপনার সন্তানের পড়াশোনার দায়িত্ব আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী তুলে নেবে। রাজনীতি করুন, রাজনীতির জায়গায় করব, কিন্তু আপনার সন্তানকে পড়াশোনা করার দায়িত্ব
পড়াশোনা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয় সেই দায়িত্বটাও আমরা তুলে নেব। আপনাদের কাছে অনুরোধ করছি। আমি একটা জাস্ট ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমরা যারা পড়াশোনায় কম, এটা তো সুকৌশলে করে রাখা হয়েছে। আবার 8,500 স্কুল বন্ধ করতে চলেছে, আবার রাজ্য সরকার 8,500 স্কুল বন্ধ করতে চলেছে। তার বিরোধিতা আমরা করছি, করে যাব। আমরা যারা শিক্ষায় অর্জনে কম, আমরা ব্যাংকে গেলে, ব্যাংকের একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, আমরা ব্যাংকে গেলে টাকা জমা দেওয়ার সময় 1000 বানান 100 বানান ভুল থাকলে টাকা তাও নিয়ে নেয় তো। আর টাকাটা যখন আমরা তুলতে যাই, 1000 যদি বানান ভুল থাকে, আমি লাখে যাচ্ছি না ভাই, লাখে যাচ্ছি না, লাখের টাকা খুব কম মানুষেরই যাচ্ছে আমাদের তোলার জন্য। একবারে লাখ টাকা তোলার খুব কম মানুষই আমরা আছি, সে অত দূরে যাচ্ছি না। 1000 বানান যদি ভুল হয়, যদি তোলার সময় আমাদেরকে কি করে, ওই ডাল স্লিপ টিলিপ সব ছুঁড়ে ফেলে দেবে দরকার লাগলে। যদি ফেলে দেওয়া অনুচিত, ওকে সরকারি ব্যাংক হলে ও আপনার ট্যাক্সের টাকা দিয়ে ওর মাইনে হচ্ছে। বেসরকারি হলেও আপনাকে পরিষেবা দেওয়ার জন্য ব্যাংকের যারা কোম্পানি, যে ব্যাংকের যাদের অথরিটি আছে, তারা কিন্তু রেখেছে আপনাকে পরিষেবা দেওয়ার জন্য। তারপরে বলছি আমরা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো। আমি কি চাই যে আপনার আমার সন্তানগুলো এই সমস্যার সম্মুখীন হোক? আশা করছি আমরা চাই না। তাই আমাদের সন্তানগুলোকে তো উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনাদের কাছে অনুরোধ করব, যদি একবেলা খেতে না পান, খাবেন না, উপোস থাকবেন, একবেলা রোজাতে থাকবেন, কিন্তু সন্তানগুলোর স্কুলমুখী থেকে যদি বিমুখ হয়ে যায়, ভবিষ্যৎ আরও খারাপ হবে। তখন আপনার সন্তানগুলো আপনার সম্পর্ক কিন্তু কুমন্তব্য করবে যখন বড় হবে, যে আমার পিতারা আমাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করলো না কেন। 3 নম্বর কথা আপনাদেরকে বলি, প্রশাসনের কথা। সত্যিকারের কথা বলছি, প্রশাসন যেন এখন মন্দিরের ঘন্টা। সবাই দেখবেন মন্দিরে একবার করে যারা ঢোকে মন্দিরে, তাই তো নাকি, ঘন্টা। শাসকও প্রশাসনকে বলছি, আর আমরা বিরোধীরাও বলছি, কিন্তু তাদের কথাও তো আমাদের একবার ভাবা দরকার। কিছু ঘটনা ঘটে গেল, এই পুলিশের দোষ ছিল, কিছু ঘটনা ঘটে গেল পুলিশের দোষ ছিল। হ্যাঁ, অনেক ক্ষেত্রে পুলিশের দোষ থাকে, কিন্তু সাথে সাথে পুলিশদের কথা ভাবতে হবে, তারাও আমাদের পরিবারের সদস্য। আজকে পশ্চিমবাংলায় 1.5 লক্ষ পুলিশের শূন্য পদ আছে। আজকে মমতা ব্যানার্জি ধানা বাড়িয়ে যাচ্ছে ক্যালকাটা পুলিশের 10,000-এর বেশি শূন্য পদ আছে, সেইগুলো পূরণ করছে না। তাহলে কি হবে? একটা প্রশাসনের ভাইকে, পুলিশকে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। আরে তারাও তো মানুষ, তারাও তো আমাদের পরিবারের সন্তান, তাদের কথা আমরা বলছি না কেন? আজকে এই রক্তদান শিবির থেকে, মহোৎসব থেকে আওয়াজ তুলতে হবে, অবিলম্বে স্বচ্ছতার সাথে পুলিশে যে 1.5 লক্ষ শূন্য পদ আছে পূরণ করতে হবে। আমাদের প্রশাসনের ভাইকে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে দেওয়া যাবে না। সরকারি নিয়ম অনুযায়ী যে টাইম আছে অতটুকুই তারা ডিউটি করুক, এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে। দেখলাম কদিন আগে ওয়েটল্যান্ড নিয়ে বলে পুলিশের মদতে চলছে। হ্যাঁ, পুলিশের একটা অংশের মদতে চলছে, এটা আমি ভালো করে জানি। কে দায়িত্ব আছে সেটা খবরও আমি পেয়ে গেছি। তার নামটা খুব শিগগিরই, বড় ধরনের একটা ইনভেস্টিগেশন আমি চাইবো এটা নিয়ে। আমি আমার উকিলের সাথে কথা হচ্ছে, আমি বড় ধরনের একটা ইনভেস্টিগেশন চাইবো, এবং কিছু কিছু পুলিশ অফিসারের নামও সেখানে আমি পুট করব, যে যারা এখান থেকে সরাসরি টাকাটা তুলে। সবাই নয় কিন্তু, আপনার কেএলসি থানা আমাদের সবাই নয়, কিছু সংখ্যক আছে যারা স্পেসিফিক ওর দায়িত্বে আছে, তাদের নামগুলো ওখানে দেবো, কোর্টে সেগুলো দেবো। বড় ধরনের একটা ইনভেস্টিগেশন চাইবো, কারণ এটা দেশের মান সম্মানের ব্যাপার জড়িয়ে আছে। দেশের বদনাম হচ্ছে, শুধু ওয়েটল্যান্ড বোঝাচ্ছে না। আর একটা কথা বলে রাখি ওয়েটল্যান্ড নিয়ে, এই যে কলকাতায় অল্প বৃষ্টি হলে এখন কি বলছে, অল্প বৃষ্টিতে পানি জমে যাচ্ছে না, এইটাও অনেকটা ইফেক্ট হচ্ছে ওয়েটল্যান্ডে। ওয়েটল্যান্ড নিয়ে একটু গবেষণা করুন, ওয়েটল্যান্ড নিয়ে একটু পড়াশোনা করবেন। আপনারা গুগলে পাবেন, হয়তো এখন তো লাইব্রেরি বন্ধ করে দিয়েছে। লাইব্রেরিতে গেলে আর ছেলেরা কি বোমগুলি পিস্তল তুলবে? যত লাইব্রেরিতে যাবে বোমগুলি পিস্তল ফেলে দিয়ে তাদের সভ্য সমাজে ফিরে আসবে। আর যারা রাজনৈতিক কারবারিরা আছে তারা চায় না যে মানুষ বোমগুলি ফেলে দিক, পেন বই খাতা তুলে নিক, তারা চায় না। তো লাইব্রেরিগুলোকে বন্ধ করেছে। গুগলে গিয়ে দেখবেন, সার্চ করে, ওয়েটল্যান্ডের একটা অবিশ্বাস্য ক্ষমতা আছে। যে বৃষ্টিগুলোর পানিগুলো আসছে, কলকাতার কথা আমি বলছি আগে, এসে ওই ওয়েটল্যান্ডে পড়লে অল্প কয়েক ঘন্টার মধ্যে ক্ষমতা আছে সেই পানিগুলো সেটা শোষণ করে নেবে। কিন্তু আমরা কি দেখছি, কলকাতায় অল্প বৃষ্টি হলেই পানি জমে যাচ্ছে। এর জন্য কলকাতা ইফেক্টেড হচ্ছে। আরও অনেক বিষয় আছে, তা আমি সেটা বিষয়ে যাব আগামী দিনে।
প্রশাসন বন্ধুদেরকে সহযোগিতা করবেন। প্রশাসন বন্ধু আমাদের বন্ধু, সমাজের বন্ধু, তাদেরকে সহযোগিতা করতে হবে। হ্যাঁ, যারা আইন বহির্ভূত কাজ করছে তাদের বিরুদ্ধে তো আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি, নেব আগামী দিনে। কাশীপুর থানা, ভাঙড় থানার বিরুদ্ধে নেব, সব কোর্টে জমা দিয়ে আছে। ভোটের সময় কোর্ট অর্ডার দিয়েছিল আইএসএফের যে প্রার্থীরা আছে তাদেরকে এসকর্ট করে নিয়ে গিয়ে নমিনেশন করাবে, আর বাড়ি ফিরিয়ে দেবে। এসকর্ট করে না নিয়ে যাওয়ার ফলে আমার এক ভাই গুলি খেয়ে মারা গেছে, সেই সব কিন্তু নওশাদ সিদ্দিকী বলেনি। অস্ত্র আমাদের হাতে আছে। আগামী দিনে কাশীপুর থানার পক্ষ থেকে, ভাঙড় থানার পক্ষ থেকে কোর্টকে জবাব দিতে হবে কোর্টের অর্ডার কেন মানেনি। ছাড়ার কোনো জায়গা নয়। আবার যে পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ যদি কেউ নিয়ে আসে সেই পুলিশের পক্ষে আমরা থাকব। যেটা বলছিলাম, প্রশাসন বন্ধুদেরকে সহযোগিতা করতে হবে, তারা আমাদের বন্ধু। আচ্ছা, কেএলসি তো একটা এলাকাটা ছোট, ভাঙড়ের মধ্যে বলছি 3টে অঞ্চল আছে। 3টে অঞ্চলে কত মানুষ বসবাস করে? 40,000 মানুষ বসবাস করে। তারদার দিকেও আছে। আমি 3টে অঞ্চলের কথা বলছি। কেএলসি থানায় কত পুলিশ আছে বলুন না ভাই? সর্বোচ্চ 20 থেকে 25টা পুলিশ আছে। আমি এই 3টে অঞ্চলের কথা বলছি। তাহলে 20 থেকে 25টা পুলিশের উপরে ভরসা করে রাত্রে 40,000 মানুষ নিশ্চিন্তে ঘুমায়? এই বলুন ভাই, 40,000 মানুষ তো ঘুমাচ্ছে নিশ্চিন্তে। 25টা পুলিশের ওপরে নিশ্চিতভাবে তাদের প্রতি আমাদের ভরসা আছে বলেই তো। এখানে 3টে থানার কথা বাদ দিন, এমন জায়গা আছে 5 লাখ মানুষ বসবাস করে, একটা থানা 20-25টা পুলিশ। 20-25টা পুলিশ আছে মাত্র সেখানে। তাহলে 5 লাখ মানুষ নিশ্চিন্তে ঘুমায় এই 20-25 জন পুলিশের উপরে ভরসা করে। সেই ভরসাটা আছে বলেই তো ঘুমাচ্ছি। তারা তো আমাদের বন্ধু, তো তাদের সাথে আমাদের আচরণটাও ঠিক করতে হবে। হ্যাঁ, আইন বহির্ভূত কোনো কাজ হলে সেই প্রশাসনের বিরুদ্ধে আমরা আইনি লড়াই লড়বো, কিন্তু আইন কেউ হাতে তুলে নেবেন না, আপনাদের কাছে অনুরোধ করছি। এমনিতেই ভাঙড়ের কিছু হলেই ভাঙড়ের নামে ঢুকিয়ে দেওয়া হয়। ক্যানিং পূর্বের কোনো ঘটনা ঘটলে ভাঙড় হেডলাইন, মিনাখার দিকে দিলে ভাঙড় হেডলাইন হয়ে যাবে। জীবনতলাতে কিছু ঘটনা ঘটলে ভাঙড়ের নাম ঢুকিয়ে দিচ্ছে, এমনি ভাঙড়ের নামকে বদনাম করে দেওয়ার চেষ্টা করছে। আমি অনুরোধ করবো আপনাদের কাছে যে সবসময় প্রশাসন বন্ধুদের সহযোগিতা নেবেন, তাদেরকে সহযোগিতা করবেন। তারা আমাদের বন্ধু, আমাদের শত্রু নয়। এরপরেও যদি কোনো প্রশাসন বন্ধু থেকেও যদি কেউ শত্রুতা করে, আইন বহির্ভূত কাজ করে, তাদের বিরুদ্ধে আমরা আইনত লড়াইয়ে যাব। ঠিক যেভাবে ওয়েটল্যান্ডকে যেই প্রশাসনের সহযোগিতা ওয়েটল্যান্ড বুঝিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে যেমন যাব আগামী দিনে, এদের বিরুদ্ধে যাব।